বিবিসি বাংলার পরিক্রমায় আজকে প্রধান খবর। 2008 সালের মুম্বাই হামলার জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন লস্করে তৈয়বার কথিত নেতাকে গ্রেফতার করেছে পাকিস্তান। করোনা ভাইরাস প্রতিরোধী টিকা ক্রয়ের প্রক্রিয়া জোরদার করছে বাংলাদেশ। কর্মকর্তারা আশা করছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই দেশটিতে পৌঁছে যাবে ভ্যাকসিন। টাকাটা ওদের কাছে না দেওয়া পর্যন্ত আমরা এরকম কোনো ডিক্লারেশন পাচ্ছি না। মানে অথেন্টিকিটি বাড়ার জন্য ভ্যাকসিনের চাহিদাটা বেড়ে গেছে। এখন আমাদেরকে করতে হবে যেটা দ্রুততম সময় টাকাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা এটা পেয়ে যাব। আর ভারতে উদ্ভাবিত করোনা ভাইরাসের আরেকটি টিকা জরুরি ব্যবহারের জন্য সরকারি কমিটির অনুমোদন পেয়েছে। থাকবে সে প্রসঙ্গ, আরও রয়েছে বিশেষ আলোচনা। এসব নিয়ে এই পরিক্রমা, তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি মিজানুর রহমান খান। 2008 সালের মুম্বাই হামলার জন্য দায়ী করা হয় যে নিষিদ্ধ ইসলামপন্থী সংগঠনটিকে সেই লস্করে তৈয়বার কথিত নেতা জাকিউর রহমান লাঘভিকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই গোষ্ঠীটি মুম্বাইয়ে একাধিক হামলার পরিকল্পনা করেছিল, যাতে 166 জন নিহত হয়। ভারতে করোনা ভাইরাসের আরেকটি টিকা জরুরিভাবে ব্যবহারের জন্য অনুমোদন করেছে সরকারের বিশেষজ্ঞ কমিটি। ভারত বায়োটেক নামের স্থানীয় একটি কোম্পানি এবং একটি সরকারি গবেষণা প্রতিষ্ঠান মিলে এই টিকাটি তৈরি করেছে। এর আগে এই কমিটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাটি অনুমোদন করে, তবে এগুলিকে এখনও ভারতের ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। আলজেরিয়ার একটি সামরিক আদালত সে দেশের সাবেক প্রেসিডেন্ট আবদেল আজিজ বুতেফ্লিকার ছোট ভাইকে ষড়যন্ত্রের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। সাইদ বুতেফ্লিকাকে তার ভাইয়ের পেছনে আসল শক্তি হিসেবে দেখা হতো। এর আগে রাষ্ট্র এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রের দায়ে তিনি সহ আরও দুজনকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এবং সে দেশের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সকালে নিজ বাড়িতে শরীর চর্চা করার সময় তার মৃদু হার্ট অ্যাটাক হয় বলে ডাক্তাররা জানাচ্ছেন। হাসপাতালে নেওয়ার পর তার ধমনীতে স্টেন্ট বসানো হয়েছে এবং তাকে আরও 4-5 দিন হাসপাতালেই থাকতে হবে বলে জানানো হয়। এই প্রথমবারের মতো বাজারে বিটকয়েন নামে ক্রিপ্টোকারেন্সির দাম $30,000 ছাড়িয়ে গেছে। গত অক্টোবর থেকেই বিটকয়েনের দাম বাড়ছে এবং গত বছরের শুরুর সময়ের তুলনায় এ পর্যন্ত এর মূল্য 4 গুণ বেড়েছে। বিটকয়েনের প্রতি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধি এবং মার্কিন ডলারের প্রতি সমর্থন কমে যাওয়াকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় সামাজিক দূরত্ব রক্ষার বিধিনিষেধগুলো রাজধানী সোল ছাড়িয়ে সারা দেশের জন্য প্রয়োগ করা হয়েছে। আগামী 2 সপ্তাহ এসব বিধিনিষেধ জারি থাকবে। এতে 5 বা তার বেশি সংখ্যক লোকের সমাবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি পুলক গুপ্ত। রেডিওতে শর্টওয়েভ ছাড়াও অনুষ্ঠানটি আপনারা শুনতে পাচ্ছেন রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বড় 10টি শহরে FM প্রচার তরঙ্গে, আর ইন্টারনেটে লাইভ শোনা যাচ্ছে বিশ্বব্যাপী bbcbangla.com এই ওয়েবসাইটে। আজকের পরিক্রমায় রয়েছে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের বছরে করোনা ভাইরাস সহ অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ক্ষেত্রে দেশটিকে কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তা নিয়ে একটি আলোচনা শুনবেন একটু পরেই। তবে আজকে আরও কিছু খবর শুনুন তার আগে। 2008 সালের মুম্বাই হামলার জন্য দায়ী করা হয় যে নিষিদ্ধ সংগঠনটিকে সেই লস্করে তৈয়বার কথিত নেতাকে পাকিস্তানে গ্রেফতার করা হয়েছে। জাকিউর রহমান লাঘভির বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই বলে আসছে যে এই গোষ্ঠীটি মুম্বাইয়ে একাধিক হামলার পরিকল্পনা করেছিল, যাতে মোট 166 জন নিহত হয়। বিস্তারিত শুনুন রাকিব হাসনাতের কাছে। 2008 সালের 26 নভেম্বর সমুদ্রপথে নৌকায় করে মুম্বাইতে নামা প্রায় 10 জন জঙ্গির একটি দল শহরের তাজ প্যালেস ও ওবেরয় হোটেল সহ কয়েকটি জায়গায় হামলা চালায়। এতে কমপক্ষে 166 জন নিহত হয়েছিলেন। এর মধ্যে 30 জন ছিলেন বিদেশি, যারা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা ও ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের নাগরিক। হামলায় জড়িতদের মধ্যে মাত্র একজন জীবিত ধরা পড়েন। আজমল কাসাব নামের ওই পাকিস্তানি নাগরিককে পরে ভারতের আদালতে মৃত্যুদণ্ড দেয়া হয়। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র বলছে এই হামলার পরিকল্পনা করেছিল লস্কর-ই তৈয়বা।
এর কথিত নেতা জাকিউর রহমান লাকভিকে আজ গ্রেপ্তার করেছে পাকিস্তানের কর্তৃপক্ষ এবং তার বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘের একটি কমিটি লস্করের নেতার বিরুদ্ধে আফগানিস্তান, ইরাক ও চেচনিয়াতেও বিভিন্ন আক্রমণের সাথে জড়িত থাকার অভিযোগ এনেছিল। গত বছর নভেম্বর মাসে পাকিস্তানের একটি আদালত লস্কর-ই তৈয়বার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। সম্প্রতি জঙ্গি তৎপরতায় অর্থায়ন মোকাবেলায় আরও বেশি সক্রিয় হবার জন্য পাকিস্তানের উপর ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মতো আন্তর্জাতিক নজরদারি সংগঠনের চাপ বাড়ছিল। রাকিব হাসনাদ। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত করোনা ভাইরাস প্রতিরোধী টিকা যা ভারতে উৎপাদিত হচ্ছে তা ক্রয়ের প্রক্রিয়া জোরদার করেছে বাংলাদেশ। কর্মকর্তারা আশা করছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই করোনা ভাইরাস ভ্যাকসিনের চালান বাংলাদেশে আসবে। ভারতের স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে এই টিকা কেনার জন্য আগামীকাল রোববার 600 কোটি টাকারও বেশি অর্থ ব্যাংকে জমা দেওয়া হবে, আর এর বিনিময়ে সেরাম ইনস্টিটিউট একটা ব্যাংক গ্যারান্টি দেবে। কর্মকর্তারা বলছেন যে এর ফলে করোনা ভাইরাসের টিকা বাংলাদেশে আনার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে। ঢাকা থেকে ফারহানা পারভিনের প্রতিবেদন। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অগ্রিম টাকা হিসেবে এটা নেবে এবং বাকি টাকা টিকা সরবরাহ শুরু করার পর দেয়া হবে। চুক্তির ধারা অনুযায়ী তারা যদি আগামী জুনের মধ্যে টিকা দিতে না পারে তাহলে বাংলাদেশ অগ্রিম এই টাকা ফেরত নেবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম বলেন, সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশ টিকা আনতে পারবে বলে আশা করছেন তারা। টাকাটা ওদের কাছে না দেওয়া পর্যন্ত আমরা এরকম কোনো ডিক্লারেশন পাচ্ছি না যে ওরা কবে নাগাদ দেবে। আপনি জানেন যে এই দুটো ডিক্লারেশনের ফলে এই যে অক্সফোর্ড দিল, ইন্ডিয়া দিল, যার ফলে ভ্যাকসিনের চাহিদাটা মানে অথেন্টিকিটি বাড়ার জন্য ভ্যাকসিনের চাহিদাটা বেড়ে গেছে। এখন আমাদেরকে করতে হবে যেটা দ্রুততম সময় টাকাটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তো আমরা আশা করছি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা এটা পেয়ে যাব। গতকালই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিয়েছে ভারতের সরকার। সুতরাং ভারতের ওই টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে টিকা আনার ব্যাপারে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয় ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য। তারই ধারাবাহিকতায় এই কাজ হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মিস্টার আলম বলছিলেন, যে কোনো টিকার দুটি দিক রয়েছে। প্রথমত টিকা দেশে আনা এবং দ্বিতীয় হলো ভোক্তা পর্যায়ে পৌঁছে দেয়া। আইনি অনেক বাধ্যবাধকতা আছে, অনেক রকমের আইন আছে আপনারা জানেন। তবে এটা যাতে সরাসরি ক্রয় করা যায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন, সেই অনুমোদন আছে। তারপরেও আমাদেরকে বলা হয়েছে যে যেগুলা অফিসিয়াল প্রসিডিউর সেগুলো যেন আমরা মেনটেন করি। আমরা এটা করবো। ওষুধ প্রশাসন আমাদেরকে বলেছে যেহেতু এখন এটা প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের কারণে যে জায়গাটাকে তাকে অব্যাহতি দিতে হবে সেই জায়গাটার অব্যাহতি তিনি চান এবং সেটা অলরেডি দেয়া হয়েছে। টিকা আনার পর সংরক্ষণের জন্য কোল্ড চেইন মেনটেন করতে হবে। সেজন্য বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের সঙ্গে চুক্তি করেছে অধিদপ্তর। এই ঔষধ কোম্পানিটি জেলা পর্যায়ে যেসব ডিপো রয়েছে যেগুলোতে কোল্ড চেইন মেনটেন করার সক্ষমতা আছে সেই জায়গাগুলোতে পৌঁছে দেবে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলছিলেন, টিকা ভারত থেকে আনার পর টঙ্গীতে তাদের দুটি ওয়্যারহাউসে নেওয়া হবে। ভ্যাকসিনটা যখন আসবে, আসার পরে আমাদের ওয়্যারহাউস আছে টঙ্গী, আমাদের ফ্যাক্টরি কমপ্লেক্সে, যেটা আমরা প্রপার কোল্ড চেইন মেইনটেইন করার মতন আপনার ওয়্যারহাউস, দুটো ওয়্যারহাউস আছে। সেই ওয়্যারহাউসে যাবে ফার্স্ট ডে। সেখান থেকে সরকার আমাদের বলবে যে আমাদের ফার্স্ট লটে যে ভ্যাকসিনটা আসলো সেটা কোথায় দিতে হবে। সো গভর্নমেন্ট ডেজিগনেটেড ওয়্যারহাউস গুলোতে আমরা আমাদের ভ্যান দিয়ে, এবং সেই ভ্যানগুলো অল ভ্যালিডেটেড ভ্যান, 2 to 8 ডিগ্রি টেম্পারেচার মেইনটেইন করা, আমরা সেই ভ্যানে করে ওনাদের সেই ডেজিগনেটেড ওয়্যারহাউস গুলোতে আমরা পৌঁছে দিব। সো তারা আমাদের থেকে বুঝে নেবে, এই পর্যন্ত হচ্ছে আমাদের রেসপন্সিবিলিটি। সো আমাদের রেসপন্সিবিলিটি প্রকিউরমেন্ট, টোটাল প্রকিউরমেন্ট এন্ড ডেলিভারি আপ টু গভর্নমেন্ট ডেজিগনেটেড ওয়্যারহাউসেস। এরপর শুরু হবে বিতরণ প্রক্রিয়া। সেরাম ইনস্টিটিউট 6 মাসের মধ্যে 3 কোটি টিকা দেবে বাংলাদেশকে। প্রতি মাসে 50 লাখ টিকা আসবে। টিকা দেওয়ার জন্য সারা দেশে 26,000 স্বাস্থ্য সহকারী এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাজ করবেন। অল্প কিছুদিনের মধ্যেই তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হবে বলে অধিদপ্তর জানাচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে কারা টিকা পাবেন সেটার একটা প্রাথমিক তালিকাও স্বাস্থ্য অধিদপ্তরে করা হয়েছে বলে জানা যাচ্ছে। ঢাকা থেকে ফারহানা পারভিন।
শ্রোতাদের জানিয়ে রাখি যে বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান এখন শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে। বাংলাদেশের সময় সন্ধ্যে 7:30 আর ভারতীয় সময় সন্ধ্যে 7টায় প্রবাহ প্রচারিত হয় 9510 9900 আর 11750 কিলোহার্টসে, যথাক্রমে 31, 31 এবং 25 মিটার ব্যান্ডে। আর বাংলাদেশের সময় রাত 10:30 এবং ভারতের রাত 10টায় পরিক্রমা প্রচারিত হচ্ছে 7265 এবং 9585 কিলোহার্টসে, যথাক্রমে 41 ও 31 মিটার ব্যান্ডে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। ভারতের একটি সরকারি বিশেষজ্ঞ কমিটি শনিবার দ্বিতীয় একটি করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিয়েছে বলে দেশটির সংবাদ সংস্থা পিটিআই জানাচ্ছে। কোভ্যাক্সিন নামের এই টিকাটি ভারতেই আবিষ্কৃত হয়েছে। দেশটির চিকিৎসা বিজ্ঞান গবেষণা সংস্থা ICMR এর সঙ্গে যৌথ উদ্যোগে ভারত বায়োটেক নামে একটি কোম্পানি এই ভ্যাকসিনটি তৈরি করছে। এ নিয়ে ভারতের দুটি টিকার জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হলো। অন্যদিকে ভারতে আজ সব রাজ্যে করোনা টিকাদানের যে কর্মসূচি তার দ্বিতীয় একটি মহড়াও অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির সূত্র উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে যে ভারতে আবিষ্কৃত প্রথম করোনা ভ্যাকসিনটিকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে। এই নিয়ে দ্বিতীয় করোনা ভ্যাকসিন ভারতে অনুমোদন পেল। গতকালই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটিকে ছাড়পত্র দিয়েছিল ওই একই কমিটি। দুটি ভ্যাকসিন সংক্রান্ত নথি এখন ভারতের ওষুধ নিয়ন্ত্রকের দপ্তরে গেছে চূড়ান্ত স্বাক্ষরের জন্য। রবিবার বেলা 11টার সময় ভারতের ওষুধ নিয়ন্ত্রক একটি সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। অক্সফোর্ডের টিকাটি ভারতে তৈরি করবে সিরাম ইনস্টিটিউট এবং আজকে যে টিকাটিকে ছাড়পত্র দেওয়া হলো সেই কোভ্যাক্সিন তৈরি করবে ভারত বায়োটেক। শনিবার যে কোভ্যাক্সিন টিকাটির অনুমোদন দেওয়া হয়েছে তার তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে এখন। মোট 26,000 স্বেচ্ছাসেবকের উপরে তৃতীয় পর্যায়ের এফিকেসি ট্রায়াল চলার কথা, কিন্তু গত সপ্তাহ পর্যন্ত স্বেচ্ছাসেবক নথিভুক্ত হয়েছেন 13,000-এর মতো। এদিকে শনিবার ভারতে করোনা ভাইরাস দেওয়ার একটি ড্রাই রান বা মহড়া হয়েছে। প্রতিটি রাজ্যের রাজধানীতে অন্তত 3টি ভবনে এই মহড়া চলেছে। দুর্গম কিছু অঞ্চলকেও মহড়ার জন্য বেছে নেওয়া হয়েছিল। প্রতি শহরের 3টি ভবনের প্রত্যেকটিতে 25 জন করে স্বাস্থ্যকর্মী ছিলেন যারা টিকা গ্রহীতার ভূমিকা পালন করেছেন। মহড়ার তথ্য কোউইন নামের একটি অ্যাপে নথিবদ্ধ করা হয়। ওই অ্যাপটির মাধ্যমে করোনা ভাইরাস টিকার ব্যবস্থাপনা চালানো হবে গোটা ভারতে। এই ড্রাই রানে পরিকাঠামো যেমন খতিয়ে দেখা হয়েছে, তেমনি যেসব স্বাস্থ্যকর্মী টিকা দেওয়ার কাজে যুক্ত থাকবেন তাদের কাজেও খতিয়ে দেখা হয়েছে। অমিতাভ ভট্টশালী, কলকাতা থেকে। আপনারা শুনছেন বিবিসি বাংলার রাতের অধিবেশন পরিক্রমা। এবারে আজকের আলোচনাটি পরিবেশিত হবে ঢাকা স্টুডিও থেকে। সেখানে আজকের অতিথিদের নিয়ে অপেক্ষা করছেন রাকিব হাসনাত। রাকিব। ধন্যবাদ পুলক। বিবিসি বাংলার এই বিশেষ আলোচনায় আমি শ্রোতাদের স্বাগত জানাচ্ছি। আজ আলোচনায় আমাদের সাথে রয়েছেন গবেষণা সংস্থা সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন এবং লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ। আমি ফাহমিদা খাতুন এবং মহিউদ্দিন আহমেদ দুজনকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। 2021 সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর। 2020 সালটি নানাভাবে বিশ্লেষণ করে থাকেন এবং এই 2020 সাল মূলত সবচেয়ে বেশি যেটি আলোচনা এসছে সেটি হলো করোনা ভাইরাস, এবং সেটি 2021 সালের জন্য সারা বিশ্বের জন্য একটি চ্যালেঞ্জ এবং বাংলাদেশও এর বাইরে নয়। সঙ্গত কারণেই এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরে যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশের আসবে আমরা মূলত সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব, এবং যার শুরুটাই হবে আসলে এই করোনা ভাইরাস এবং ভ্যাকসিন। অর্থাৎ বছরের শুরুতেই ভ্যাকসিন আসার কথা শোনাচ্ছেন সরকার, আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে। বাংলাদেশও তার থেকে পিছিয়ে নেই। ফাহমিদা খাতুন, আপনাকে দিয়ে শুরু করি। এই বছরের যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখবেন? বিশেষ করে টিকা বা করোনা ভাইরাস ভ্যাকসিন, বাংলাদেশ কিভাবে, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কিভাবে বাংলাদেশ সেটি মোকাবেলা করতে যাচ্ছে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম অংশটুকু যে কিভাবে এটা আমি দেখছি, প্রথম বিষয় হচ্ছে যে করোনার প্রাদুর্ভাবে যে ক্ষতি হয়েছে অর্থনীতিতে, সামাজিক ক্ষেত্রে, সেটির জন্য যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন, প্রথমে হচ্ছে যে আমরা কিভাবে স্বাস্থ্য ঝুঁকিটা কমাবো, এবং এই স্বাস্থ্য ঝুঁকি কমানোর জন্য ভ্যাকসিনেশনের যে সুযোগ এসেছে সেটিও খুবই উৎসাহব্যঞ্জক। তবে বিষয় হচ্ছে যে কত দ্রুত আমরা ভ্যাকসিন পাবো এবং কত দ্রুত সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে,
এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ সবাই যদি ভ্যাকসিন না পায় তাহলে সেটার সুফলটা কিন্তু সমাজ পাবে না। আরেকটি বিষয় হচ্ছে, যেহেতু আসলে এটি করোনা একটা আমরা আমাদের করোনার অনেক বিষয় রয়েছে, বৈজ্ঞানিক বিষয় রয়েছে, সেগুলো আমাদের এখনো অজানা রয়েছে। এমনকি ভ্যাকসিনের নিয়েও আলাপ আলোচনা হচ্ছে যে সেগুলো মানুষের শরীরে কি ধরনের প্রভাব ফেলবে ইত্যাদি বিষয়ে অনেক কিছু অজানা রয়ে গেছে। তো সেই জন্য আমরা একেবারে নিশ্চিত করে বলতে পারছি না যে আসলে করোনার প্রাদুর্ভাব থেকে বিশ্ব কিংবা বাংলাদেশ কবে এটা থেকে মুক্ত হতে পারবে। কিন্তু যেটি বললাম যে করোনার যে ভ্যাকসিন গুলো বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন কোম্পানি তৈরি করেছে, সেগুলো আশাব্যঞ্জক। মহিউদ্দিন আহমেদ, আপনি শুনছেন ফাহমিদা খাতুন বলছিলেন, তার কথা থেকে একটি বিষয় আসছে যে আসলে মানুষের মধ্যে এই আলোচনা কিন্তু আছে যে ভ্যাকসিন আসছে, বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন তৈরি হচ্ছে, জরুরি ভিত্তিতে অনুমোদনও দেওয়া হচ্ছে, এবং ভারতের সেরাম ইনস্টিটিউট যেটি করবে, অক্সফোর্ডের যেটি ভ্যাকসিনের কথা বলা হচ্ছে বাংলাদেশে আসবে, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু এই আলোচনা আছে যে সেটি গ্রহণ করা নিয়ে আস্থার বিষয়, ভরসা করার বিষয়। কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। এই ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে কিন্তু বেশ কয়েকটি আলোচনা আছে, জন আলোচনা। একটি হচ্ছে আমরা ভারত থেকে কেন আনছি, আমরা কেন সরাসরি অক্সফোর্ড থেকে বা ইউকে থেকে আনছি না, এইটার ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত আমি কোনো স্পষ্ট কোনো ব্যাখ্যা আমরা পাই নাই। এটা নিয়ে নানান রকমের সন্দেহ আছে। দ্বিতীয়ত হচ্ছে, যদিও এটা প্রাইভেট সেক্টরে প্রকিউরমেন্টটা হবে ভারত থেকে, কিন্তু এটার অ্যাডমিনিস্ট্রেশনটা হবে সরকারি ভাবে। এখন সরকারের যে অবস্থা স্বাস্থ্য খাতের গত 1 বছরে আমরা দেখলাম যেটা গণমাধ্যমে একেবারে লেজে গবরে অবস্থা, কিন্তু এই ব্যাপারেও আমরা কোন রকমের স্পষ্ট ব্যাখ্যা সরকারের কোনো মহল থেকে পাইনি। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে এবং সরকারি হাসপাতালগুলোর যে অব্যবস্থা, দুর্নীতি, দায়িত্ব জ্ঞানহীনতা, জবাবদিহিহীনতা, এগুলো কিন্তু মিডিয়াতে রিপোর্টেড হয়েছে। সুতরাং তারা এই যে মাসে 50 লাখ ভ্যাকসিন আসবে, সেই 50 লাখ ভ্যাকসিন তারা কিভাবে ডিস্ট্রিবিউট করবেন, কিভাবে দেবেন, কিভাবে এনশিওর করবেন যে তারা প্রথম ডোজটা নেওয়ার পরে দ্বিতীয় ডোজটাও পাবে, এই জিনিসগুলো নিয়েও কিন্তু কথাবার্তা আছে। তৃতীয় একটি আছে যেটা এখনো হালকা, সেটা হচ্ছে কোথাও কোথাও শোনা যাচ্ছে এই ভ্যাকসিন হালাল না হারাম, তো সেটা নিয়েও কিছু রাজনীতি হতে পারে। অর্থাৎ নতুন বছরে আসলে ভ্যাকসিনকে কেন্দ্র করে একটি চ্যালেঞ্জ বাংলাদেশকে মোকাবেলা করতে হবে। যদিও সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যেটি বারবার বলছেন যে তারা যথাযথ প্রস্তুতি নিচ্ছে এবং পরিকল্পনা করা হচ্ছে, এবং ভ্যাকসিন আনা থেকে বিতরণ পর্যন্ত, এবং স্বাস্থ্যমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে বছর শেষে দেশের উল্লেখযোগ্য জনগোষ্ঠীর প্রায় 9 কোটির মতো উনি বলেছেন যে আসবে সব মিলিয়ে। না, তারা কিন্তু শুরু থেকেই বলছেন তাদের সব প্রস্তুতি আছে, এবং আমরা এটাও শুনেছি যে জানুয়ারিতেই আসবে, এখন শুনছি ফেব্রুয়ারিতে আসবে। তো সব প্রস্তুতি আছে, কিন্তু আমরা কিন্তু আসলে এটা মানুষ তো আস্থা রাখতে পারছে না। তো সেই ভ্যাকসিনের বিষয় তো গেল। তো 2021 সাল বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর। আমরা আপনাদের দুজনের কথা থেকে বুঝতে পারছি যে আসলে ভ্যাকসিন আনা এবং মানুষের মধ্যে আস্থা তৈরি করা সব মিলিয়ে একটি বড় চ্যালেঞ্জ। এর বাইরেও কিছু বিষয় আছে। আমরা রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা শুনেছিলাম, সারা বছর বারবার বিষয়টি আলোচনায় আসছে। ফাহমিদা খাতুন, ভাষান্তরে 2 দফায় রোহিঙ্গাদের নেওয়াও হয়েছে, কিন্তু তাদের নিজ দেশে, তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো অগ্রগতি নেই। সামনে কতটা বড় চ্যালেঞ্জ হয়ে যাবে এটি বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য এটি অবশ্যই একটা চ্যালেঞ্জের বিষয় এবং উদ্বেগের বিষয় আসলে, কারণ কয়েক বছর থেকেই কিন্তু তারা রয়ে গেছে এবং আগামীতে কবে তারা ফেরত যাবে সেটিও অনিশ্চিত। এবং দেখা যায় যে আন্তর্জাতিকভাবেও দেখা গেছে যে কোনো দেশে যদি এই ধরনের রেফিউজি কিংবা শরণার্থী কিংবা এই যে আমরা বলছি যে এনফোর্সড যে জনগোষ্ঠী, তারা যে যখন আসে তখন তারা গড়ে কিন্তু 15-20 বছর লেগে যায় তাদের প্রত্যাবর্তন হতে, তো প্রত্যাবাসন করতে। আমরা দেখছি যে বাংলাদেশ সরকার থেকে অনেক ধরনের চাপ দেওয়া হয়েছে, অনেক বিশ্ব পরিসরে তাদের জন্য, তাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে
অনেক ধরনের উদ্যোগে নেওয়া হয়েছে, কিন্তু সেগুলোর কোনো কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না আন্তর্জাতিকভাবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে এটি তো শুধুমাত্র বাংলাদেশ সরকারের বিষয় নয়, এটি একটি আন্তর্জাতিক সমস্যা। তো সুতরাং আন্তর্জাতিক পরিসরে আন্তর্জাতিক কমিউনিটিকে কিন্তু যদি ইনভলভ না হয় তাহলে কিন্তু এই সমস্যাটি সমাধান হবে না। এটি একটি ভূ রাজনৈতিক বিষয়। এখানে একটি অর্থনৈতিক চাপ রয়েছে এবং সেখানে এছাড়াও এখানে সিকিউরিটি নিরাপত্তা জনিতও কিন্তু সমস্যা রয়েছে, যে চিন্তার বিষয় রয়েছে। সুতরাং এটি এখন আমাদের আসলে সামনের দিনের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের বিষয়। মহিউদ্দিন আহমেদ, রোহিঙ্গা সমস্যা কতটা বড় চ্যালেঞ্জ, নাকি বাংলাদেশের সমস্যা থেকে মুক্তির পথ খুঁজে বের করতে পারবে, কি ইঙ্গিত দেখতে পাচ্ছেন? আমার আশঙ্কা হচ্ছে রোহিঙ্গা সমস্যাটি না আবার ওই যে আটকে পড়া পাকিস্তানিদের মতন হয়ে যায়। 70 দশকের শুরুর দিকে আমাদের কূটনৈতিক সক্ষমতা ছিল খুবই কম এবং আমাদের যারা বন্ধু ছিল আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের প্রভাব বিস্তার করার ক্ষমতা ছিল না, এবং যাদের ক্ষমতা ছিল তাদের সাথে আমাদের ততটা বন্ধুত্ব ছিল না, যার জন্য আমাদেরকে গিলতে হয়েছে এবং আলটিমেটলি নাগরিকত্ব দিতে হয়েছে। এখন যে রোহিঙ্গা এসছে, এই যে এখন তো 10 লাখের উপরে, তো এরা যে আদৌ ফিরে যাবে এরকম কিন্তু এখন আর মনে হচ্ছে না। প্রথম কথা হচ্ছে তাদেরকে কেন ডেকে এনে এখানে জায়গা দেওয়া হলো, এইটার আমি কারণটা বুঝি না। এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে যেটা নিয়ে এখানে খোলামেলা আলোচনা হয় না। দ্বিতীয়ত, তাদের যদি আমরা মিয়ানমারে ফেরত পাঠানোর ব্যাপারে খুবই সিরিয়াস হয়েই থাকি, তাহলে এই হাজার হাজার কোটি টাকা খরচ করে ভাষান্তরে এই ধরনের স্থাপনা আমরা কেন তৈরি করলাম তাদেরকে ওখানে রাখার জন্য? আমাদের তো রাস্তা থাকা উচিত ছিল তাদেরকে মিয়ানমারে ফেরত পাঠানো। আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে কূটনৈতিক সক্ষমতা নেই এবং আমরা যে আসলে এই ব্যাপারে খুব একটা আন্তর্জাতিক ক্ষেত্রে জনমত তৈরি করতে পারিনি, সেটা তো পরিষ্কার বোঝা যায়। কারণ উপরে যাদের সাথে আমাদের বন্ধুত্ব আছে বলে আমরা দাবি করি, তারা তো আমাদের পক্ষে দাঁড়াচ্ছে না। এবং আসলে সমস্যাটির আন্তর্জাতিকীকরণ হচ্ছে কিনা আমি জানি না। আমাদের মধ্যে অনেকেই বলে থাকেন যে হ্যাঁ বিশ্বকে এই করতে হবে ওই করতে হবে। আমরা কি করেছি? আমরা কি মিয়ানমারের উপরে অবরোধ আরোপ করেছি? আমরা কি বাণিজ্য বন্ধ করেছি? আমরা কি তাদের দূতাবাসকে বলেছি যে তোমাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নাও, বা আমরা রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়ে আসি? আমাদের মন্ত্রী সেখানে গেছেন, তাদের মন্ত্রী এখানে এসছেন, সবকিছু চলছে। এমনকি সম্ভবত বিমানের ফ্লাইটও চলছে বা বন্ধ হয়ে গেছে, আমি শুনি নাই। তো এই যে বিষয়গুলো, তো আমাদেরও তো সেই উদ্যোগটা নাই আসলে। তো আমি জানি না উপরের লেভেলে বা কিভাবে জিনিসটার পরিকল্পনা হচ্ছে, কিভাবে প্ল্যান হচ্ছে, কিন্তু দৃশ্যমান কোনো অগ্রগতি হচ্ছে না। এবং আমি মনে করি যে আমাদের এই ব্যাপারে কূটনৈতিক ব্যর্থতাটা দিন দিন প্রকট মনে হচ্ছে। অর্থাৎ আপনার আশঙ্কা 2021 সালেও সেইটার সমাধান আপনি দেখতে পাচ্ছেন না বা অগ্রগতি খুব একটা হবে বলে মনে করছেন না? ঠিকই আছে। আমরা একটু আবার করোনা ভাইরাসে যাই। মিস্টার আহমেদ, করোনা ভাইরাসের একটি বড় প্রভাব শিক্ষাক্ষেত্রে পড়েছে দেশের। প্রায় 1 বছর 9 মাস সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, শেষ দিকে কিছু মাদ্রাসা খুলে দেওয়া হয়েছে, এখনও সব বন্ধ এবং বড় 2টি পাবলিক পরীক্ষা হয়নি এবং সামনেও পাবলিক পরীক্ষাগুলি পিছিয়ে যাবে এবং অনলাইনে বা টেলিভিশনে শিক্ষাদানের মাধ্যমে কিছুটা ঘাটতি পোষানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু শিক্ষার যে ব্যাপক কার্যক্রম তার তুলনায় খুবই সামান্য। এটি যারা শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন, তারাই বলছেন। এই চ্যালেঞ্জ কিভাবে, এই ঘাটতি কিভাবে পোষাবে, এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে বাংলাদেশ? এই ঘাটতি মেটানোটা প্রায় অসম্ভব আমি বলবো। কারণ একটা বছরই আমাদের এখানে কিছু সংখ্যক স্কুলে, বিশেষ করে বড় বড় শহরগুলিতে, আমি বলবো ঢাকা বা চিটাগাং, যেখানে সচ্ছল পরিবারের সন্তানরা যে ধরনের প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, সেসব জায়গায় অনলাইনে তাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে বলে আমার মনে হয় না। তো কিন্তু এই যে সাধারণ মানুষ, বিশেষ করে শহরের দরিদ্র বা গ্রামের, এই সুবিধাটা তো নাই আসলে। তো সুতরাং সেখানে কিভাবে তারা সংযোগটা রাখবে নিয়মিত লেখাপড়ার সাথে? এখন এসব ব্যাপারে যারা নীতি নির্ধারণ করেন তাদের সন্তানরা কিন্তু আমাদের দেশের এসব স্কুলে পড়েন না।
ফলে হচ্ছে কি তাদের খুব একটা মানে গায়ে লাগে বলে মনে হয় না, নাহলে তারা ব্যাপারটা আরো সিরিয়াসলি নিতে পারতেন। আমরা অনেক সময় অনেকেই করোনার ব্যাপারটাকে হালকাভাবে দেখি, যেমন অনেকে মাস্ক পরি না, ডিস্টেন্স মেনটেন করি না, আবার অনেকে এটাকে নিয়ে জুজুর ভয় তৈরি করি, মানে ও তো এক্সাজারেটও করি। আমরা দেখেছি যে বড় শহরগুলির বাইরে গ্রামে এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আর এই যে প্রতিদিন এই যে 15 জন 20 জন 25 জন 30 জন মারা যাচ্ছে, এই নাম্বারটাও খুবই কম। এই ফিগারটা যদি সঠিক হয়ে থাকে তাহলে এটাকে আমার কাছে তো এটাকে অতিমারিও মনে হয় না। গ্রামে কিন্তু এগুলি নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। তো আমার মনে হয় সীমিত পরিসরে এই স্কুলগুলো খোলা রাখা যেত, স্কুলের ভেতরে ডিস্টেন্স মেনটেন করা যেত এবং অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সেটা করা যেত। যদি 3 জন বসে সেখানে হয়তো 1 জন বসলো, 2 জন, একটা ব্যবস্থাপনার উপর কথা আপনি বলছেন। কিন্তু ফাহমিদা খাতুন, প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত স্কুল খোলার কথা তারা ভাবছেন না। যদি চিকিৎসকদের সুপারিশ না থাকে তাহলে স্বাস্থ্য সুরক্ষার জন্য যত ধরনের পদক্ষেপ প্রয়োজন সেটি তো আসলে নীতি নির্ধারকদের সেটা মেনে চলতেই হবে। কিন্তু যে বিষয়টি গুরুত্বপূর্ণ, এই যে এই করোনার সময়ে আমাদের তো অনেক সময় চলে গেল। প্রথম দিকে আমরা বলেছি যে আমাদের এখানে প্রযুক্তির মাধ্যমে যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা প্রযুক্তির নেই, এবং যে ইন্টারনেট ফেসিলিটি বলি কিংবা টেলিফোন, স্মার্টফোন, কম্পিউটার, তারপরে আইপ্যাড ইত্যাদি সুযোগ সুবিধা নেই। তারপরে শিক্ষক যারা পড়াবেন তাদের জন্য কন্টেন্ট ডেভেলপমেন্ট সেটিও হয়নি, যার জন্য কিন্তু যারা শহরের বাইরে গ্রামাঞ্চলে তাদের শিক্ষা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এর ফলে দেখা যাচ্ছে যে বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে যে এখানে একটা বৈষম্য সৃষ্টি হওয়ার আশঙ্কা হয়েছে। এই বৈষম্যটা গ্রাম এবং শহরে ছেলে এবং মেয়ে শিশু তাদের মধ্যেও দেখা যাবে, এবং এখানে প্রযুক্তিগত যেহেতু ভিন্নতা রয়েছে, প্রযুক্তিগত বিভেদের কারণেও এই শিক্ষাক্ষেত্রে বৈষম্যটা সৃষ্টি হচ্ছে, এবং এই বৈষম্যটার কিন্তু একটা মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। আপনি যদি একই সঙ্গে নাও পারি তাহলে কিন্তু আমাদের এই প্রযুক্তির সুযোগ সুবিধাটা কিন্তু আরো বাড়ানো প্রয়োজন। আপনি যদি একই সঙ্গে খুব সংক্ষেপে অর্থনীতির যে চ্যালেঞ্জটা অর্থাৎ যে ক্ষতি সেটা যদি একটু সংক্ষেপে আলোকপাত করেন, আমাদের হাতে সময় খুব কম। যে অর্থনীতির মূল বিষয়টি হচ্ছে আমরা কি করে যে সমস্ত সূচকগুলিতে আমরা খারাপ করছিলাম কিংবা আমাদের উপর চাপ পড়ছিল সেটি, এখন আমাদের মূল জিনিসটি হচ্ছে যে সরকারি ব্যয় এবং সরকারি বিনিয়োগ বাড়ানো, যাতে অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে আসে, মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষের হাতে অর্থ আসে, সেই অর্থ দিয়ে সে বাজারে যে পণ্য কিনতে পারে এবং তার ফলে আবার উৎপাদকও পণ্য তৈরি করতে পারে। এইভাবে একটি সাইকেল তৈরি হবে, যার জন্য অর্থনীতিতে একটা ভাইব্রেশন সৃষ্টি হবে। অর্থনীতিতে চাঙ্গা ভাব ফিরে আসলে আমরা পরিস্থিতি স্বাভাবিক হবে, প্রবৃদ্ধি সেই কিছুটা মানে ক্ষতিপূরণটা আমরা মেটাতে পারবো। মহিউদ্দিন আহমেদ, খুব সংক্ষেপে, একেবারে সময় খুব কম, অর্থনীতির সাথে আপনি এক লাইন রাজনীতির কথা বলতে পারেন না? আমি যেটা বলবো যে এই অর্থনৈতিক সংকট যেটা এখন আছে, যে অবস্থায় একটু স্থবিরতা আছে, এটা মোস্টলি হচ্ছে প্রাইভেট সেক্টরে, কারণ অনেক ব্যবসা বন্ধ হয়ে গেছে, অনেক ছোটখাটো কারখানা বন্ধ হয়ে গেছে। মিস্টার আহমেদ, আমি একেবারেই ক্ষমা প্রার্থী, আমাদেরকে সময়ের অভাবে শেষ করতে হচ্ছে, আপনাকে অসম্পূর্ণ রেখেই। নিশ্চয়ই পরে আবার সুযোগ পেলে কথা হবে। ফিরে যাচ্ছি লন্ডনে পুলক গুপ্তের কাছে। ধন্যবাদ রাকিব, ধন্যবাদ আজকের আলোচকদের। শুনছিলেন ঢাকা স্টুডিও থেকে আলোচনা। অনুষ্ঠান শেষ করবার আগে প্রধান খবর আরেকবার। 2008 সালের মুম্বাই হামলার জন্য দায়ী নিষিদ্ধ সংগঠন লস্করে তৈয়বার কথিত নেতা পাকিস্তানে গ্রেফতার হয়েছেন। আর করোনা ভাইরাস প্রতিরোধী টিকা ক্রয়ের প্রক্রিয়া বাংলাদেশে জোরদার করা হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই টিকা পৌঁছে যাবে বলে কর্মকর্তারা আশা করছেন। পরবর্তী অনুষ্ঠান প্রবাহ আগামীকাল সন্ধ্যায় শুনবেন আশা করে। এখানেই বিদায় নিচ্ছি আমি পুলক গুপ্ত। শুভরাত্রি।